অবশেষে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ। এই প্রথমবার পশ্চিমবঙ্গের মানুষ ঠিক যেটা শোনার অপেক্ষায় ছিল, কার্যত সেই একটি সুপারিশ করে গিয়েছেন আমাদের মাননীয় রাজ্যপাল। তিনি হসপিটালাইজড হওয়ার আগে মুর্শিদাবাদে এই মারাত্মক ভায়োলেন্স দেখার পর দুদিন ধরে তিনি সেখানে ঘোরার পর তারপরে কেন্দ্রীয় সরকারকে যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে গিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, যারা মুর্শিদাবাদে থাকেন, যারা মুর্শিদাবাদে থাকেন না, প্রত্যেকটি মানুষ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা ঠিক কতটা সেটা আমরা সকলেই উপলব্ধি করতে পেরেছি। তার কারণ আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের এই রকম ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি সাহস দেখাতে পারেননি যে সেখানে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াবেন। সাহস তো দূরের কথা, বরঞ্চ আজকের এই পর্বেই আপনাদের শোনাবো যে হরগোবিন্দ দাসদের পরিবারকে, যে দুই ভাইকে মৃত্যুর মুখে সন্ত্রাসবাদীরা, জেহাদি গোষ্ঠী কাশ্মীরি কায়দায় কার্যত হত্যা করলো, তারা যখন পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নিয়েছে, আমাদের এই পুলিশ তাদের সেই আশ্রয়স্থল থেকে তাদেরকে বিতাড়িত করছে। আর সেই কারণে এটাই যদি প্রকৃষ্ট রাষ্ট্রপতি শাসন জারির সময় না হয়, তাহলে কোনটা সেটা আমরা জানি না। আসুন আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব ঠিক কোন কোন জায়গায় সুপারিশ করা হয়েছে, কি কি বলেছেন রিপোর্টে রাষ্ট্রপতিকে দেওয়া রিপোর্টে রাজ্যপাল, সবগুলো ব্যাখ্যা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনারা জানেন যে রাজ্যপাল দুদিনের জন্য কিন্তু মুর্শিদাবাদে গিয়েছিলেন, এবং তিনি গিয়েছিলেন 18 এবং 19 এপ্রিল মুর্শিদাবাদে। এই ভয়ানক ঘটনা, যেখানে নিজের দেশের মধ্যে নিজেদের জমি ভিটে মাটি ছেড়ে দিয়ে রিফিউজি হতে হয়েছিল ভারতবর্ষের হিন্দুদের। যে ভারতবর্ষ হিন্দুদের জায়গা বলে আমাদের সংবিধানে যখন ভাগ হয়ে গিয়েছিল হিন্দুদের জায়গা হিসাবে, ডেফিনেটলি এটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে বাস করবেন, কিন্তু হিন্দুদের একটা আলাদা দেশ হিসেবে যে ভারতবর্ষ গঠিত হয়েছিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জন্য হিন্দুরা বিতাড়িত হয়ে গিয়েছিল। কিছু জেহাদিদের আক্রমণের কাছে মাথা নত করেছিল আমাদের এই রাজ্য প্রশাসন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন দিনের পর দিন আমরা প্রশ্ন করেছি, যখন সুপ্রিম কোর্টে পর্যন্ত এ নিয়ে আলোচনা হয়েছিল, সুপ্রিম কোর্ট খুব কৌশলে রাষ্ট্রপতি শাসন যাতে জারি করতে তাদের দিক থেকে না হয়, তারা খুব কৌশলে এড়িয়ে গিয়েছেন। কিভাবে এড়িয়ে গিয়েছেন? বিচারপতি গাভাই, যিনি আর কয়েকদিন পরে প্রধান বিচারপতি হতে চলেছেন, তিনি বলেছিলেন যে ইতিমধ্যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, কিংবা আমরা এই রাষ্ট্রপতিকে খুব তাড়াতাড়ি বিল শেষ করে সাইন করে দিতে হবে, 30 দিনের মধ্যেই রাষ্ট্রপতিকে সমস্ত বিল সাইন করে দেওয়ার একটা নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একেবারে প্রতিবাদ উঠেছিল যে রাষ্ট্রপতির উপরেও কি তাহলে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট? আমাদের সংবিধান তো তা বলে না। এইরকম যখন পরিস্থিতি, তখন বিআর গাভাই তার বেঞ্চে শুনানি হয়েছিল পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের জন্য। তখন তিনি মন্তব্য করেছিলেন যে এমনিতেই আমাদের বিরুদ্ধে সবাই কথা বলছে, রাষ্ট্রপতি শাসন জারির আরো একটা নির্দেশ দিয়ে আমরা কি আবার এরকম একটা নিজেদের সমালোচনার মুখে পড়ব? আমরা এই নির্দেশ দিচ্ছি না। কি কৌশলে বেরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বা বিজেপির নেতৃত্বরা আক্রমণ করছে বলে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি শাসন জারি করছে না বলে অদ্ভুত একটা অজুহাত দিয়ে তারা বেরিয়ে গিয়েছিল। কিন্তু অন্তত রাজ্যপাল, আপনারা জানেন, এখানে মহিলা কমিশন থেকে শিশু কমিশন সকলেই তারা ভিজিট করেছিলেন। ভিজিট করে গ্রাউন্ড রিয়েলিটি তারা প্রত্যেকটি বাড়িতে মা বোনদের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। দেখুন, জেহাদি ঘটনা ঘটতে পারে, কিন্তু রাজ্য পুলিশ যে পাশে থাকবে না, এটা গ্রাউন্ড রিয়েলিটিতে বুঝতে পেরেছিল ওই কেন্দ্রীয় সংস্থাগুলি। তারপরে রাজ্যপাল যখন গিয়েছিলেন, যখন গিয়ে সরজমিনে খতিয়ে দেখেছিলেন, তিনিও বুঝতে পেরেছিলেন যে পুলিশ প্রশাসন পাশে নেই। সেই কারণেই আইনের শাসনটা রাষ্ট্রপতির হাতে তিনি সুপারিশ করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে। কি কি বলেছেন? 3টি বিষয় তিনি বলেছেন। প্রথম বিষয় বলছেন যে তিনি কেন্দ্রকে দেওয়া চিঠিতে, সুপারিশপত্রে তিনি লিখেছেন যে রাজ্যে শাসন যদি ব্যর্থ হয়, তাহলে আইন শৃঙ্খলার দায়
বজায় রাখার জন্য এবং রাজ্যে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য কেন্দ্রীয় সরকারকে এর দায়িত্ব নেওয়ার জন্য একটা আইন তৈরি করতে হবে, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্যের আইন শৃঙ্খলার দায় তুলে নিতে পারে। দ্বিতীয়ত তিনি বলেছিলেন একটা কমিশনের কথা, অনুসন্ধান কমিশন। যেহেতু রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, তাই এই ধরনের ঘটনা ঘটলে, যেগুলো সম্পূর্ণরূপে পাকিস্তানের মতো হিন্দু বেছে আক্রান্ত করার মতো ঘটনা, কাজে এইগুলোকে কোনো অন্য সন্ত্রাসের সঙ্গে ঘোলাবেন না। পেহেলগামে যে ধরনের অ্যাটাক হয়েছে হিন্দু বেছে মারা, এখানেও ঠিক হিন্দু বেছে বাড়িগুলোতে মানে আগে থেকে চিহ্নিত করে মারা হয়েছে। সেখানে রাজ্যপাল বলছেন একটা অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। এই ধরনের ঘটনা ঘটলে তারা তৎক্ষণাৎ অনুসন্ধান করে কেন্দ্রের কাছে সরাসরি তথ্য পাঠাবে, তারপরে কেন্দ্র সরাসরি ব্যবস্থা নেবে। অর্থাৎ রাজ্য পুলিশের কাছ থেকে তারা তথ্য নয়, মানে ভরসা নিতে চাইছেন না, এটি সুপারিশ করেছিলেন। তৃতীয় সুপারিশে তিনি বলেছেন যে সমস্ত আমাদের এই রাজ্যে যেগুলো বর্ডারের কাছাকাছি যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, সেখানে বিএসএফ চৌকি বসাতে হবে পার্মানেন্টলি। এবং এটাই দাবি ছিল কিন্তু মুর্শিদাবাদের পরিবারগুলোর। তারা সকলেই বলছিলেন যে পার্মানেন্টলি বিএসএফ কে রাখতে, কেন্দ্রীয় কোনো ফৌজকে রাখতে। সেখানে রাজ্যপাল বলেছেন বিএসএফ চৌকি পার্মানেন্টলি ওই সমস্ত বর্ডার এলাকাগুলোতে পার্মানেন্টলি তাদের বসাতে হবে। এই তিনটি মূলত তিনি সুপারিশ করেছেন এবং বলেছেন রাষ্ট্রপতির শাসন জারিরও সুপারিশের সাথে সাথে তিনি করেছেন পশ্চিমবঙ্গের ওই মুর্শিদাবাদ অঞ্চলের মতো জায়গাগুলিতে। এটা নিশ্চিতভাবে বড় পদক্ষেপ এই কারণে, তার কারণ এবার যে ভিডিওটা আপনাদের সামনে দেখাবো, হরগোবিন্দ দাসের পরিবাররা তারা মুর্শিদাবাদে, আপনারা জানেন, রাজ্য সরকারের কাছ থেকে কোনো আর্থিক অনুদান নিতে তারা অস্বীকার করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসার পর তিনি হরগোবিন্দ দাস এবং তার ভাইয়ের, সম্ভবত শ্যামসুন্দর দাস, আমি নামটা ভুলে যাচ্ছি, তার বাড়িতে তার পরিবারের হাতে 10 লক্ষ টাকা তুলে দিয়ে এসেছেন। সম্ভবত 10 লক্ষ, 20 লক্ষ টাকা তুলে দিয়ে এসেছেন। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা টাকা গ্রহণ করেছেন, দান গ্রহণ করেছেন, কিন্তু রাজ্য সরকারের দান ফিরিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে তাদের সৎ সাহসের পরিচয়। একদিকে খুন করালো, আর একদিকে এক হাতে খুন এক হাতে টাকা, এইটা তারা বর্জন করেছেন। তার কারণ রাজ্য প্রশাসন যাদের নিরাপত্তা দিতে পারে না, যাদের সুরক্ষা দিতে পারে না, যে জেহাদিরা করলো তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিল না, সেই রাজ্য সরকারের কাছ থেকে টাকা নিতে তারা অস্বীকার করেছেন। কিন্তু এর পরিণাম কি তাদের ভালো হয়েছে? না। আপনারা জানেন যে কতটা প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, কতটা প্রতিহিংসা পরায়ণতা তিনি দেখান সব দিক থেকে। কোনো ছোট জিনিসকে তিনি ইগনোর করেন না, সেটা আপনারা রাজ্যবাসী সকলেই ভালো করে জানেন। মারাত্মক প্রতিহিংসা পরায়ণ, এইরকম দ্বিতীয় কোনো রাজনীতিবিদ খুঁজে পাবেন না। এইখানে যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে আক্রান্ত পরিবারটি, হিন্দু পরিবারটি যখন তাদের 2 সদস্যকে হারিয়ে ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় বিজেপির সাহায্য নিয়ে, শুভেন্দু অধিকারীর সাহায্য নিয়ে বসবাস শুরু করেছেন একটি বাড়িতে, সেখানে কি হয়েছে জানেন? বিজেপির অভিযোগ সেখানে পুলিশ চলে গিয়েছে। পুলিশ চলে গিয়ে তাদের ওই পরিবারগুলোকে, যেখানে বেশ কিছু বাচ্চা আর মহিলারা রয়েছে, তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে আবার মুর্শিদাবাদের ওই ভয়ঙ্কর জায়গায় পাঠানোর জন্য নাকি জোরাজোরি করছে। এখানে দাঁড়িয়ে আমি ওই ভিডিওটা দেখাবো, যেখানে তরুণজ্যোতি তেওয়ারিরা এই ভিডিওটা পোস্ট করেছেন, আপনারা একবার দেখে নিন। আমরা বিনা অ্যাডভোকেট বলছি আমি নোটিস করব, আমরা রিপ্লাই করব। আচ্ছা হয়ে গেল, 35 ফি নোটিস করো। দেখলেন, প্রথম কথা হচ্ছে যে এই পরিবারগুলোকে দাঙ্গার কোনো ইনফরমেশন মুখ্যমন্ত্রী পেলেন না। মুখ্যমন্ত্রী রামনবমীতে মসজিদে আঘাত হতে পারে বলে 3-4 দিন আগে থেকে তার কাছে খবর চলে যায় যে এবারে নাকি বিজেপিরা মসজিদে গিয়ে হামলা করবে, মসজিদে গান বাজাবে, মসজিদে ঢিল ছুড়বে, এই তথ্য মুখ্যমন্ত্রীর কাছে থাকে। কিন্তু এই এত বড় একটা ঘটনা ঘটবে, যেটা পরে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এটা 2-3 মাস ধরে চলতে থাকা একটা রেস,
মানে একটা পরিকল্পিত একটা অপরাধ, সেটা আমাদের রাজ্য পুলিশ, ইন্টেলিজেন্স দপ্তর, মুখ্যমন্ত্রীর দপ্তর কেউ জানতে পারলো না। প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে, ব্যর্থতা না, হয়তো জানতেন, কিছু করেননি। দ্বিতীয় হচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটলো পুলিশ প্রশাসন গিয়ে আটকাতে পারলো না, যে সঙ্গে সঙ্গে আটকে ওই জেহাদিদের উচিত শিক্ষা দিয়ে এমন শিক্ষা দিল যে দ্বিতীয়বার বাবার নাম ভুলে তারা আর যেন না করে, সেই শিক্ষা পুলিশ দিতে পারলো না বা ইচ্ছাকৃতভাবে দিল না। তৃতীয়ত, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে, তারা যখন পালিয়ে আসলো নৌকা পার করে দলে দলে মালদা হতে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পের মতো তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হলো, যেন তারাই অপরাধী, তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হলো। এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা আদেও দেওয়া হয়েছে কিনা আমার কাছে সেই তথ্য নেই। সকলে বিরোধী দলনেতাকে ভরসা করছে, বিজেপিকে ভরসা করছে, কেন্দ্রীয় বাহিনীকে ভরসা করছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখলেন ভিডিওটা, তাহলে এই পরিবেশে যখন একজন পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, তখন অভিযোগ, বিজেপির অভিযোগ, যে তাকে নাকি আবার ওইখানে ফিরিয়ে আনতে হবে। কেন? তাদের ওই ট্রমাটাইজ যে হয়ে আছে সেইটাকে আরো আমাদের বাড়াতে চায়। দ্বিতীয়বার আক্রমণ হলে কি করবেন? তাদের তো, আমাদের রাজ্যের তো কোনো ইন্টেলিজেন্স দপ্তর বলে কিছু নেই, তাহলে দ্বিতীয়বার আক্রমণ হলেও তো আপনারা কিছু করতে পারবেন না। সেই মানুষগুলো যখন বাঁচতে চাইছেন, অন্তত বিজেপির ভার্সন যদি সত্য হয়, যে ভিডিও দেখালাম সকলে তারা বলছেন সেটা যদি সত্য হয়, বাঁচতে চাইছেন, সে বাঁচার অধিকারটা তাদের দিচ্ছেন না, তাদের আবার ওই নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে বলুন, যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, তাহলে কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাগ্যটা একটু ভালোভাবেই হয়। তার কারণ দেখুন, এই পেহেলগাম অ্যাটাকটা না হলে, পাকিস্তান নিয়ে গোটা ভারতবর্ষ এইভাবে ব্যস্ত না হয়ে গেলে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিয়েও কিছু হয়তো একটা সিদ্ধান্ত তড়িঘড়ি নেওয়া হলেও হতে পারতো। কিন্তু যেহেতু এই মুহূর্তে ভারতের প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে আপনার আরো যে মন্ত্রীরা রয়েছেন, সকলেই ব্যস্ত যে পাকিস্তানকে কিভাবে সমুচিত জবাব দেওয়া যায়। তাই জানি না এইটা ধামাচাপা পড়ে যাবে কিনা। ধামাচাপা তো পড়বে না, হয়তো ডিলে হতে পারে, কিন্তু এই রাষ্ট্রপতি শাসনের যে কথা বলা হয়েছে রাজ্যপালের সুপারিশে, তা নিয়ে রাষ্ট্রপতি, মানে আমাদের কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয় বা রাষ্ট্রপতি এটাকে পুনর্বিবেচনা করে কি সিদ্ধান্ত নেয়, এটাই আমাদের সব থেকে বেশি কৌতূহল। তার কারণ আপনারা আশা করি আমার সঙ্গে সহমত হবেন যে দেখুন, পেহেলগামে যে অ্যাটাক হয়েছে, সেটা নিশ্চিতভাবে আমাদের যতটা না ভয়ে ভীত করেছে, আমরা পশ্চিমবঙ্গ হিসাবে যতটা না ভয়ে ভীত, আমরা সব থেকে বেশি আতঙ্কে রয়েছি আমাদের এই রাজ্য প্রশাসনের জন্য। তার কারণ আমরা জানি আমাদের এই রাজ্য প্রশাসনের অযোগ্যতায় বা কিছুটা, জানি না প্রত্যক্ষ না পরোক্ষ মদত আমি বলতে পারবো না, যে এই মুর্শিদাবাদের মতো ঘটনা যে কোনো দিন ঘটবে, আবার ঘটছেও। যে কোনো ইলেকশনের সময় আপনারা দেখেন এই জেহাদিদের তাণ্ডব। এরা তৃণমূলের সম্পদ, যারা ঘরে আগুন লাগালো তাদের মধ্যেই কে জানে যে এরা আবার তৃণমূলের হয়ে প্রচার করতে নেমে পড়বে, মাঠে দাঁড়িয়ে পড়বে, কোনো হিন্দু ভোটারদের ভোটে অংশগ্রহণ করতে দেবেন না। তো সেই কারণে 2026-এর আগে যদি কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা না নেয়, অর্থাৎ অন্তত ওই 5-6টা দিন যদি রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট বা নির্বাচনে যাওয়া না হয়, তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ভোট করাতে হয় জানেন। এমনকি সেই দিনও যেখানে পশ্চিমবঙ্গের একটা মানুষও, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাদ দিয়ে, ওই ভোট ব্যাংক 30% বাদ দিন, যখন যদি এরকমও কোনোদিন সিচুয়েশন আছে যে 70% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট দিতে ইচ্ছুক, তারপরেও দেখবেন যে কোন এক ম্যাজিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জিতে যাচ্ছে। সেই ম্যাজিকটা একমাত্র কাটতে পারে নিরপেক্ষভাবে কোনো রাজ্য পুলিশকে বাদ দিয়ে, নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে যদি নির্বাচন করানো যায়, তাহলেই পশ্চিমবঙ্গ বাঁচবে। আর না হলে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর হওয়া থেকে কেউ রুখতে পারবে না। আপনাদের মন্তব্য লিখে জানাবেন, আপনারা সহমত পোষণ করছেন নাকি আপনাদের অন্য কোনো মত রয়েছে। আপনারা কি রাষ্ট্রপতি শাসনের এই সুপারিশটাকে সমর্থন করছেন কিনা, আজকে যদি না লিখে জানান তার কবে লিখে জানাবেন। এনিওয়ে, এখনকার মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।